হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব হিস্ট্রি থেকে টেট টু এবং এসটিজিটি দুটোর মধ্যে এই টপিকটা আছে। টপিকটা হলো জাতীয় আন্দোলন মহাত্মা গান্ধী, অর্থাৎ গান্ধী যুগ। ঠিক আছে, গান্ধী যুগের মধ্যে পার্ট ওয়ান। এই যে গান্ধী যুগটা বিরাট বড় টপিক হবে, এই জন্য আমরা এটা দুইটা পার্টে বিভক্ত করে পার্টে আলোচনা করব, কনসেপ্ট আলোচনা করব। পার্ট টু এর মধ্যে কনসেপ্টে শেষে কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো যারা যারা আমার কাছ থেকে নোট নিয়েছো তোমরা অবশ্যই মিলিয়ে দেখে নেবে নোটটা ঠিক আছে কিনা। আর যারা যারা নোট নিতে চাও এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই বিস্তারিত জেনে নোট নিয়ে যেতে পারো। এসে দেখে যদি পছন্দ হয় তাহলে নিয়ে যেতে পারো। আর যারা যারা টেটের জন্য পড়তে চাও, আগরতলা বিদ্যাসাগর বাজার সংলগ্ন আমার টেট কোচিং সেন্টার আছে, তো তোমরা অবশ্যই এসে ক্লাস করে প্রথম 2-1 দিন দেখতে পারো, যদি ভালো লাগে তারপরে অ্যাডমিশন হবে। চলো স্টার্ট করছি। আমাদের কাছে প্রথমে কি আছে দেখো, এখানে বলা হয়েছে ভারতের জাতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধীর উত্থান একটি বড় ঐতিহাসিক ঘটনা। আর মহাত্মা গান্ধী জাতীয় রাজনীতিতে যখন উত্থান হয়েছিল, এটা একটা ঐতিহাসিক ঘটনা ছিল। 1919 খ্রিস্টাব্দ থেকে দীর্ঘ 30 বছর তিনি ছিলেন ভারতের জাতীয় রাজনীতির মধ্যমণি, অর্থাৎ 30 বছর ধরে এক নাগারে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী ছিলেন রাজনীতির মধ্যমণি। ঠিক আছে, এই জন্য এই সময়কাল ভারত ইতিহাসে গান্ধী যুগ নামে পরিচিত। এই কারণে 1919 থেকে 1948 খ্রিস্টাব্দ সময়কালকে গান্ধীজি যুগ বলা হয়। ঠিক আছে, তার আবির্ভাব ভারতীয় রাজনীতিতে গুণগত পরিবর্তন আনে। আর তার যে গান্ধীজির যে আবির্ভাব, এই আবির্ভাবের জন্য ভারতীয় রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছিলেন। তিনি জাতীয় আন্দোলনে নতুন নীতি ও পদ্ধতি প্রবর্তন করেন। ঠিক আছে, তিনি জাতীয় আন্দোলনে কি করেছিলেন? নতুন নীতি এবং পদ্ধতি প্রবর্তন করেছিলেন। তার হাত ধরেই ভারতের স্বাধীনতা আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়। আর এই যে গান্ধীজির হাত ধরেই ভারতের স্বাধীনতা আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছিল। বস্তুত তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রাণ পুরুষ, আর তিনি ছিলেন স্বাধীনতা আন্দোলনের প্রধান প্রাণ পুরুষ। এই জন্যই দেশবাসীর নিকট তিনি জাতির জনক হিসাবে পরিচিত। আর এই জন্যই মহাত্মা গান্ধী দেশবাসীর কাছে জাতির জনক নামে পরিচিত। ঠিক আছে ফ্রেন্ডস, কনসেপ্টটা তোমরা ভালো করে দেখো। আশা করি কনসেপ্টটা দেখলে তোমাদের খুবই কাজে আসবে। একমাত্র এসএম স্টাডি পয়েন্টই হলো যেখানে একদম পুরো কনসেপ্ট নিয়ে আলোচনা করে তারপর এমসিকিউগুলি নিয়ে আলোচনা করে। তাহলে নেক্সটে দেখো কি আছে। আর মহাত্মা গান্ধী থেকে প্রত্যেক বছরই একটা কোশ্চেন এসে থাকে, এই জন্য টপিকটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম জীবন দেখো, প্রথম জীবনে কি বলা হয়েছে? 1869 খ্রিস্টাব্দে 2রা অক্টোবর গুজরাটের কাতিয়াবার অঞ্চলে পোরবন্দরের মোহনদাস করমচাঁদ গান্ধী জন্মগ্রহণ করেন। ঠিক আছে, কবে? 1869 খ্রিস্টাব্দে। ঠিক আছে, কাতিয়াবার অঞ্চলে পোরবন্দরে মোহনদাস করমচাঁদ গান্ধী জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন করমচাঁদ গান্ধী। ঠিক আছে, পিতার নাম ছিল করমচাঁদ গান্ধী ও মাতা পুতলিবাই। ঠিক আছে, মাতা ছিলেন পুতলিবাই। তারপর স্কুল ও কলেজের শিক্ষা শেষ করে তিনি 1881 খ্রিস্টাব্দে ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে যান। স্কুল এবং কলেজে পড়াশোনা শেষ করে 1881 খ্রিস্টাব্দে কী করেছিল? ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে চলে গিয়েছিলেন। 1891 খ্রিস্টাব্দে ব্যারিস্টারি পাশ করার পর তিনি দেশে ফিরে আসেন। কি করেছিল? 1891 খ্রিস্টাব্দে ব্যারিস্টারি পাশ করার পরে তিনি একবার দেশে ফিরে এসে পড়েছিলেন। ছাত্র অবস্থায় অল্প বয়সেই কস্তুরীবাইয়ের সঙ্গে তার বিয়ে হয়েছে। কার সঙ্গে? ছাত্র অবস্থা থাকাকালীন সময়ে কস্তুরীবাইয়ের সঙ্গে তার বিবাহ হয়েছিল। এদিকে ইংল্যান্ড থেকে দেশে ফিরে এসে মুম্বাই ও রাজকোটে বিচারালয়ে তিনি 2 বছর আইন ব্যবস্থা করেন। ঠিক আছে, দেশে ফিরে এসে মুম্বাইয়ের রাজকোটে বিচারালয়ে তিনি 2 বছর আইন ব্যবস্থা নিয়ে কাজ করেছিলেন। এরপর 1893 খ্রিস্টাব্দে দাদা আবদুল্লাহ অ্যান্ড কোম্পানির পক্ষে একটি মামলা পরিচালনা করার জন্য তিনি দক্ষিণ আফ্রিকায় যান। ঠিক আছে, 1993 খ্রিস্টাব্দে আরেকবার দক্ষিণ আফ্রিকাতে গিয়েছিলেন। কেন? দাদা আবদুল্লাহ অ্যান্ড কোম্পানির একটা মামলা পরিচালনা করার জন্য। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো।
দক্ষিণ আফ্রিকার গান্ধীজি, ঠিক আছে। রাজনৈতিক জীবনের সূচনা, দেখো রাজনৈতিক জীবনে গান্ধীজির যে রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। আইন ব্যবসা উপলক্ষে দক্ষিণ আফ্রিকায় গেলেও কিছুদিনের মধ্যেই গান্ধীজি সেখানে রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েন। আইন ব্যবসার জন্য গেলেও কিছুদিনের মধ্যেও গান্ধীজি কি করেছিল, রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল। দক্ষিণ আফ্রিকাতেই গান্ধীজির রাজনৈতিক জীবনের সূচনা হয়। এখন বলতে পারে কোথায় রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল গান্ধীজির, তাহলে দক্ষিণ আফ্রিকাতেই রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল, ঠিক আছে। এবং তিনি 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সেখানকার রাজনীতিতে যুক্ত ছিলেন। আর কত পর্যন্ত? 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাতে রাজনৈতিক জীবনের সঙ্গে একদম সম্পর্ক ছিল, ঠিক আছে। কেউ কেউ দক্ষিণ আফ্রিকার পর্বকে গান্ধীজির রাজনৈতিক জীবনের প্রথম পর্যায় বলে মনে করেন, আর কেউ কেউ কী করে, দক্ষিণ আফ্রিকার সময়কালটাকে গান্ধীজির প্রথম জীবন বলে মনে করা হয়। সেই সময় দক্ষিণ আফ্রিকায় কর্মসূত্রে প্রায় 2 লক্ষ প্রবাসী ভারতীয় বসবাস করতেন। আর সেই সময় কী করতো, দক্ষিণ আফ্রিকাতে ভারতের প্রায় 2 লক্ষ প্রবাসী বসবাস করতেন। কিন্তু দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষী শ্বেতাঙ্গ সরকার তাদের অকথ্য অত্যাচার ও নির্মম উৎপীড়ন করতেন, ঠিক আছে। গান্ধীজি নিজেও শ্বেতাঙ্গদের দ্বারা অত্যাচারিত হতো, ঠিক আছে। ওই জায়গার একটা শ্রেণীর মানুষ ছিল শ্বেতাঙ্গ, তাদের দ্বারা তারা অকথ্য ভাষা এবং অত্যাচার নির্মম উৎপীড়ন করতে হতো, এবং গান্ধীজি নিজেও এটা দ্বারা অত্যাচারিত হয়েছিল, ঠিক আছে। শ্বেতাঙ্গদের দ্বারা অত্যাচারিত হয়েছিল। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, এখানে বলা হয়েছে প্রথম দিকে তিনি আবেদন নিবেদন নীতি গ্রহণ করেন। আর প্রথম দিকে কি করেছিলেন, আবেদন নিবেদন নীতি গ্রহণ করেছিলেন, কিন্তু তাতে কোনো ফল না হওয়ায় গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। গান্ধীজি প্রথম দিকে কি করেছিল, আবেদন নিবেদনের মাধ্যমে আন্দোলন করতেন, দেখা গেছে তার মাধ্যমে কোনো লাভ হয় না, এই জন্য কী করেছিল, সত্যাগ্রহ আন্দোলন শুরু করে দিয়েছিল। হরতাল, আইন অমান্য, শোভাযাত্রা ইত্যাদির মাধ্যমে তিনি প্রতিবাদ জানাতে থাকেন। দেখো আমরা এখন অনেক সময় দেখতে পাই যে হরতাল বা বন, এই যে আইন অমান্য বা শোভাযাত্রা, এগুলি আমরা কিন্তু দেখতে পাই, ঠিক আছে, বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে। আন্দোলন পরিচালনাকালে আত্মপীড়িতদের সেবার মাধ্যমে সত্যাগ্রহীদের শৃঙ্খলাবদ্ধ করার জন্য গান্ধীজি ফিনিক্স আবাসনে টলস্টয় ফার্ম প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। তিনি দক্ষিণ আফ্রিকার ভারতীয়দের রাজনৈতিক ও নৈতিক শিক্ষাদানের জন্য নিজ অর্থ ব্যয়ে ইন্ডিয়ান ওপিনিয়ন নামে একটি পত্রিকা সম্পাদন ও প্রকাশ করেন। নিজের অর্থ ব্যয় করে একটা পত্রিকা বের করতেন, যার নাম ছিল ইন্ডিয়ান ওপিনিয়ন নামে একটা পত্রিকা সম্পাদনা ও প্রকাশনা করতেন, ঠিক আছে, গান্ধীজি নিজে। নেক্সট কি আছে দেখো, এখানে বলা হয়েছে এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা সরকার ভারতীয়দের সঙ্গে একটি চুক্তি আবদ্ধ হন। আর এই সময়কার দক্ষিণ আফ্রিকার সরকার ভারতীয়দের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছিল, কিন্তু চুক্তির শর্তাদি লঙ্ঘন করে 1907 থেকে 1908 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকার ব্রিটিশ সরকার ভারতীয়দের জন্য কতগুলি বৈষম্যমূলক ও অপমানজনক আইন চালু করেন। শর্ত লঙ্ঘন করে দক্ষিণ আফ্রিকা সরকার কি করেছিল, ভারতীয়দের জন্য বৈষম্যমূলক এবং অপমানজনক বিভিন্ন আইন চালু করেছিল। অবশেষে 1914 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান রিলিফ আইন গৃহীত হলে দীর্ঘ আন্দোলনের অবসান ঘটে। তারপরে কি বলা হয়েছে, এইভাবে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা আন্দোলনে আংশিক সফলতা লাভ করেন। আর এইভাবে করতে করতে গান্ধীজি দক্ষিণ আফ্রিকার মধ্যে আংশিকভাবে সফলতা লাভ করেছিল। দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের মাথাপিছু 3 পাউন্ড কর দেওয়ার আইন রহিত হয় এবং ভারতীয় বিবাহ পদ্ধতিকে স্বীকৃতি দেওয়া হয়, ঠিক আছে। নেক্সটে কি আছে দেখো, এখানে বলা হয়েছে সত্যাগ্রহের তাৎপর্য, ঠিক আছে। দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির আন্দোলন সত্যাগ্রহ আন্দোলন নামে পরিচিত। দক্ষিণ আফ্রিকায় যে আন্দোলন করেছিল এই আন্দোলনটাই সত্যাগ্রহ আন্দোলন নামে পরিচিত ছিল। রুশ লেখক টলস্টয়ের ঈশ্বরের রাজ্য
যাকে বলা হয়েছে কিংডম অফ গড ও ইংরেজ লেখক রাস্কিনের শেষ পর্যন্ত আনটু দি লাস্ট গ্রন্থ দুইটি পড়ে তিনি সত্যাগ্রহের ধারণা পেয়েছিলেন। ঠিক আছে, দুইটা গ্রন্থ কি কি, কিংডম অফ গড আর একটা হলো আনটু দ্য লাস্ট। ঠিক আছে, এই দুইটা গ্রন্থ পড়ে তিনি সত্যাগ্রহ সম্পর্কে জানতে পেরেছিলেন। সত্যাগ্রহের দুইটি দিক ছিল। আর সত্যাগ্রহের কয়টি দিক ছিল? দুইটি দিক ছিল। একটা হলো কি সত্যের প্রতি অনুরাগ ও বিশ্বাস, আর দুই নাম্বার হলো অহিংস উপায়ে সত্যের পথ অনুসরণ, অহিংস উপায়ে সত্যের পথ অনুসরণ করা। সত্যাগ্রহের মূল লক্ষ্য ছিল আত্মকণ্ঠের মাধ্যমে ও অহিংস উপায়ে প্রতিপক্ষকে জয় করা। ঠিক আছে, গান্ধীজি বলতেন যে শান্ত ও নিরস্ত্রভাবে এবং সত্যের ভিত্তিতে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামই হলো সত্যাগ্রহ। এখানে একদম সুন্দর করে বলে দিয়েছে। ঠিক আছে, শান্ত এবং নিরস্ত্রভাবে মানে অস্ত্র টস্ত্র ছাড়া যে আন্দোলনটা করা হবে তাকেই বলা হয়েছে সত্যাগ্রহ আন্দোলন। ঠিক আছে, ন্যায়ের বিরুদ্ধে। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, এখানে বলা হয়েছে গান্ধীজি ভারতের প্রত্যাবর্তন। ঠিক আছে, 1915 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন। এখন বলতে পারে যে গান্ধীজি কবে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিল? 1915 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এই সময় থেকে তার রাজনৈতিক জীবনের দ্বিতীয় পর্যায় শুরু হয়। আর তখন থেকেই গান্ধীজির রাজনৈতিক জীবনের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছিল। গান্ধীজি এই সময় ব্রিটিশ সরকারের প্রতি অনুগত ছিলেন। আর তখন কি ছিল? ব্রিটিশ সরকারের প্রতি অনুগত ছিল। ব্রিটেনের সঙ্গে ভারতের যোগাযোগকে তিনি ভারতের পক্ষে মঙ্গলজনক বলে মনে করেন। আর ব্রিটেনের সঙ্গে ভারতের যোগাযোগ গান্ধীজি মনে করতেন এটা নাকি মঙ্গলজনক। ঠিক আছে, ঠিক আছে, এই জন্য যুদ্ধের সময় ব্রিটিশ সরকারকে বিপদে ফেলার তিনি বিরোধিতা ছিলেন। এই জন্য ব্রিটিশ সরকারকে বিরোধিতা করেছিলেন গান্ধীজি। তিনি বিনা শর্তে ইংরেজদের বিশ্বযুদ্ধে সাহায্য করার জন্য ভারতীয়দের প্রতি আহ্বান জানান। ঠিক আছে, গান্ধীজির ভূমিকায় ইংরেজ সরকার খুশি হয় ও তাকে কাইজারে হিন্দ উপাধি ভূষিত করেন। আর এই যে গান্ধীজির ভূমিকায় ইংরেজ সরকার খুবই খুশি হয়েছিল, তার ফলে তাকে একটা উপাধি দিয়েছিল, কাইজারে হিন্দ উপাধি দিয়েছিল ইংরেজ সরকার। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো, এখানে বলা হয়েছে আঞ্চলিক সংগ্রামের মধ্য দিয়ে গান্ধীজির উত্থান। ঠিক আছে, এখানে বলা হয়েছে ভারতের প্রত্যাবর্তন করলেও 1915 খ্রিস্টাব্দে ভারতীয় রাজনীতিতে গান্ধীজির কোনো পরিচয় ছিল না। যখন দক্ষিণ আফ্রিকা থেকে 1915 খ্রিস্টাব্দে ফিরে এসেছিল তখন কিন্তু গান্ধীজির তেমন কোনো পরিচয় ছিল না। ঠিক আছে, তিনি দক্ষিণ আফ্রিকায় নাটাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করেন। আর দক্ষিণ আফ্রিকার মধ্যে নাটাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠাতা করেছিলেন। কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে তার তেমন কোনো যোগসূত্র ছিল না। আর ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে তখনও তার কোনো যোগসূত্র ছিল না। এই অবস্থায় গান্ধীজি তার রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণ গোখলের নির্দেশে এক বছর কাল ভারতের বিভিন্ন অঞ্চলে পরিভ্রমণ করে ভারতীয় সমাজ জীবন ও রাজনীতি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা সঞ্চয় করেন। বিভিন্ন জায়গাতে ঘোরাফেরার পরে তার বিভিন্ন অভিজ্ঞতা হয়েছিল যে সামাজিক তারপরে জীবন ও রাজনৈতিক সম্পর্কে অনেকটাই অভিজ্ঞতা সঞ্চয় করেছিল গান্ধীজি। নেক্সট কি আছে দেখো, এখানে বলা হয়েছে পরিচালিত আঞ্চলিক সংগ্রাম তিনটি ছিল। আর পরিচালিত আঞ্চলিক সংগ্রাম তিনটি ছিল কি কি দেখো, বিহারে চম্পারণে নীল চাষিদের আন্দোলন বা চম্পারণ সত্যাগ্রহ। দুই নম্বরে কি আছে গুজরাটের কইরা যাকে বলা হয় কেদা জেলায় কৃষকদের কাজ না বন্ধ আন্দোলন বা কইরা সত্যাগ্রহ। এবং লাস্টে কি আছে 3 নম্বরে আহমেদাবাদে শ্রমিক আন্দোলন। ঠিক আছে, এই হলো তিনটা সংগ্রাম। নেক্সট কি আছে চম্পারণ সত্যাগ্রহ। বিহারের চম্পারণে ইউরোপীয় নীলকর সাহেবরা নীল চাষিদের নানাভাবে শোষণ ও অত্যাচার করতো। আর নীলকর সাহেবরা কি করত, এই যে যারা যারা কৃষক ছিল তাদেরকে নানাভাবে শোষণ ও অত্যাচার করত। তারা কৃষকদেরকে তাদের জমির 20 ভাগের 3 অংশ নীল চাষ করতে বাধ্য করত। ঠিক আছে,
আবার কৃষকরা উৎপন্ন নীল কম দামে নীলকর সাহেবদের নিকট বিক্রি করতে বাধ্য থাকতো। নেক্সটে কি আছে দেখো, নেক্সট এখানে আছে কইরা সত্যাগ্রহ, ঠিক আছে, যাকে বলা হয় কেদা। 1917 থেকে 1918 খ্রিস্টাব্দে গুজরাটের কইরা জেলায় অজন্মার জন্য আশানুরূপ ফসল উৎপন্ন না হওয়ার সেখানকার কৃষকগণ রাজস্ব দিতে অস্বীকার করে, ঠিক আছে। এখানে বলা হয়েছে কিন্তু সরকার পক্ষ রাজস্ব আদায়ের ব্যাপারে উৎপীড়ন শুরু করেন। যখন ফসল ভালো হয়েছিল না তখন শ্রমিকরা ফসলের কর দিতে অস্বীকার করেছিল, কিন্তু সরকার পক্ষ রাজস্ব আদায়ের করতে উৎপীড়ন শুরু করে দিয়েছিল। এই পরিস্থিতিতে গান্ধীজি কৃষকদের পক্ষে এগিয়ে আসে, আর তখনই গান্ধীজি কৃষকদের পক্ষে এগিয়ে এসেছিল। নেক্সটে কি বলে, আবেদন নিবেদনের পথ গ্রহণ করে ও সরকার পক্ষকে কিছু কিছু ক্ষেত্রে ভূমি রাজস্ব মকুব করার আবেদন জানান। অনেক কৃষকের জমি বাজেয়াপ্ত করা হয় এবং অনেক কৃষককে গ্রেপ্তার করা হয়। এই আন্দোলনের সর্দার বল্লভভাই প্যাটেল গান্ধীজিকে বিশেষভাবে সহযোগিতা করেছিল। এই যে কইরা সত্যাগ্রহ আন্দোলনে অনেকটা ভাবেই এই যে সর্দার বল্লভভাই প্যাটেল গান্ধীজিকে হাত বাড়িয়ে দিয়েছিল। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, পুরাটা কনসেপ্ট তোমরা ভালো করে দেখবে, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে। আহমেদাবাদের শ্রমিক আন্দোলন দেখো কি বলা হয়েছে। 1918 খ্রিস্টাব্দে গান্ধীজি আহমেদাবাদে সুতা কল শ্রমিকদের পক্ষে আন্দোলন শুরু করে, ঠিক আছে। সেখানকার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবি করলে মিল মালিকরা সেই দাবি প্রত্যাখ্যান করেন, আর যারা যারা শ্রমিক ছিল তারা তাদের মজুরি বৃদ্ধির জন্য আন্দোলন করেছিল, কিন্তু যে মালিকরা ছিল মালিকরা তাদের দাবি প্রত্যাখ্যান করেছিল, ঠিক আছে। এতে গান্ধীজি শ্রমিকদের ধর্মঘটের নির্দেশ দেন, আর এতে কি করেছিল গান্ধীজি শ্রমিকদেরকে নির্দেশ দিয়েছিল যে ধর্মঘট করা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। গান্ধীজির নির্দেশে শ্রমিকগণ অহিংসভাবে ধর্মঘট শুরু করেন। অহিংস মানে কোনো মারপিট না করে ধর্মঘট শুরু করে দিয়েছিল। গান্ধীজির আন্দোলন সাফল্য লাভ করে এবং সুতা কল শ্রমিকদের মজুরি শতকরা 35% বৃদ্ধি পায়, ঠিক আছে। কত ভাগ? 35% বৃদ্ধি পেয়েছিল, ঠিক আছে। নেক্সটে কি আছে দেখো, নেক্সট এখানে আছে গান্ধীজি ও জাতীয় আন্দোলনের নতুন ধারা। 3টি আঞ্চলিক সংগ্রামের মধ্য দিয়ে গান্ধীজি ভারতের জাতীয় আন্দোলনের নতুন পদ্ধতি ও কৌশল নির্দেশ করেন। এরপর গান্ধীজি কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী দুইটি ধারাকে একটি স্রোতে প্রবাহিত করেন। তিনি নরমপন্থীদের পশ্চাতের ভাবধারা ও চরমপন্থীদের ভারতীয় প্রাচীন ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা ধারাকে যুক্ত করে জাতীয় আন্দোলন এক নতুন কৌশল উদ্ভাবন করেন, ঠিক আছে। কিন্তু গান্ধীজি গ্রামের দরিদ্র নিপীড়িত মানুষের কাছেও জাতীয় আন্দোলনের বার্তা পৌঁছে দেন। গান্ধীজি কী করেছিল, গ্রামের যে দরিদ্র মানুষ আছে তাদের কাছেও তার বার্তা পৌঁছে দিয়েছিলেন। তিনি বলেন যে আমি এমন এক ভারত গড়ে তুলতে চাই যেখানে দরিদ্রতম ব্যক্তিও ভাবতে পারেন যে এটা তাদেরই দেশ এবং এই দেশ গড়ে তোলার ব্যাপারে তাদের ইচ্ছা ও প্রচেষ্টা প্রয়োজন। দেখো কত বড় একটা লাইন বলেছে যে দরিদ্র ব্যক্তিও যেন ফিল করতে পারে বা অনুভব করতে পারে সে ভারতবর্ষের একজন নাগরিক এবং তার ভারতবর্ষ দেশ গঠন করতে তার ভূমিকাও প্রচেষ্টা প্রয়োজন। নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে, এখানে বলা হয়েছে দেখো গান্ধীজির নেতৃত্বে সর্বভারতীয় আন্দোলন। প্রতিভা ও রাজনৈতিক দক্ষতার জন্য ধীরে ধীরে গান্ধীজি জাতীয় কংগ্রেসের অভিসংবাদী ও অপ্রতিদ্বন্দ্বী নেতা হয়ে ওঠেন। তবে একবার ছাড়া 1925 খ্রিস্টাব্দে কংগ্রেসের সভাপতি তিনি কংগ্রেসের কোনো আনুষ্ঠানিক পদ গ্রহণ করেননি, ঠিক আছে। তিনি কংগ্রেসের পদে কোনো আনুষ্ঠানিক পদে গ্রহণ করেননি। তা সত্ত্বেও 1919 খ্রিস্টাব্দ থেকে তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রাণপুরুষ এবং এই সময় থেকে তার নেতৃত্বেই
কংগ্রেসের সব আন্দোলন পরিচালনা হয়েছিল তার নেতৃত্বে পরিচালিত। এই সকল সর্বভারতীয় আন্দোলনগুলি ছিল, তার নেতৃত্বে যে সর্বভারতীয় আন্দোলনগুলি ছিল এখন আমরা পরের স্লাইডে দেখব। এখানে কি আছে দেখো, 1 নম্বরে কি আছে, রাওলাট সত্যাগ্রহ, এটা কবে হয়েছিল? 1919 খ্রিস্টাব্দে। খিলাফত আন্দোলন 1919 থেকে 1920 খ্রিস্টাব্দে। ঠিক আছে। অসহযোগ আন্দোলন 1920 থেকে 1922 খ্রিস্টাব্দে। আইন অমান্য আন্দোলন কবে হয়েছিল? 1930 থেকে 1931, 1932 থেকে 1934। ঠিক আছে। লাস্ট আছে ভারত আন্দোলন 1942 খ্রিস্টাব্দে। ঠিক আছে। রাওলাট সত্যাগ্রহ জিনিসটা কি দেখো, রাওলাট সত্যাগ্রহ জিনিসটা কি? 1919 খ্রিস্টাব্দে রাওলাট সত্যাগ্রহ ছিল প্রথম ব্রিটিশ বিরোধী সর্বভারতীয় আন্দোলন। এই আন্দোলনের মধ্য দিয়ে গান্ধীজি সর্বভারতীয় রাজনীতির মঞ্চে আরোহণ করেন। কোন আন্দোলনের মাধ্যমে? রাওলাট আন্দোলনের মাধ্যমে। ঠিক আছে। দমনমূলক রাওলাট আইন বাতিলের দাবিতে এই সর্বভারতীয় আন্দোলন সংগঠিত হয়। এই যে দমনমূলক রাওলাট আইন বাতিলের দাবিতে এই যে আন্দোলন শুরু হয়েছিল বা সংগঠিত হয়েছিল। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, রাওলাট আইন। রাওলাট আইন জিনিসটা কি? ভারতীয় জাতীয়তাবাদকে দমন করার জন্য প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ব্রিটিশ সরকার একটি দমনমূলক আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেন। কে করেছিল? ব্রিটিশ সরকার। ঠিক আছে, ব্রিটিশ সরকার। ভারতে সরকার বিরোধী ঘটনার বিবরণ সংগ্রহ করার জন্য 1917 খ্রিস্টাব্দে ভারতের ব্রিটিশ সরকার বিচারপতি রাওলাটের সভাপতিত্বে একটি কমিটির নিয়োগ করেন। বিচারপতি রাওলাটের নাম অনুসারে এই আইনের খসড়া রাওলাট বিল নামে পরিচিত, আর বিচারপতির নাম অনুসারে তার নাম রাখা হয়েছিল রাওলাট বিল। ঠিক আছে। 1919 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে ব্রিটিশ সরকার ভারতের কেন্দ্রীয় আইনসভায় রাওলাট বিল উত্থাপন করেন এবং ভারতবাসীর বিরোধিতা সত্ত্বেও মার্চ মাসে এই বিল আইনে পরিণত করা হয়। ভারতীয়রা বিরোধ থাকা সত্ত্বেও এই বিলটাকে আইনে পরিণত করা হয়েছিল। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, রাওলাট আইনের শর্তাবলী। ঠিক আছে, শর্তাবলীটা রাওলাট আইনের বলা হয় যে সরকার যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে 2 বছরের পর্যন্ত বন্দী করে রাখতে পারবে। আর এই যে রাওলাট আইনের প্রথমেই বলা হয়েছে যে সরকার যে কোনো ব্যক্তিকে 2 বছর নাকি বিনা বিচারে আটকিয়ে রাখতে পারবে। যে কোনো ব্যক্তিকে যে কোনো স্থানে যাওয়ার নিষেধ করা যাবে এবং প্রতিদিন থানায় হাজিরা দিতে বাধ্য করা যাবে। অর্থাৎ যে কোনো ব্যক্তিকে যে কোনো স্থানে যেতে নিষেধাজ্ঞা দিতে পারবে এবং তাকে প্রত্যেক দিন থানায় গিয়ে হাজিরা দিতে বাধ্য থাকতে হবে। 3 নম্বরে কি বলা হয়, যে কোনো ব্যক্তির বাড়ি বিনা পরোয়ানায় তল্লাশি করা যাবে এবং যে কোনো ব্যক্তির বাড়ি বিনা পরোয়ানায় তল্লাশি করা যাবে। 4 নম্বরে কি বলা হয়, যে কোনো ব্যক্তিকে সাক্ষ্য প্রমাণ ছাড়াই বিশেষ আদালতে বিচার করে শাস্তি দেওয়া যাবে। মানে কোনো সাক্ষী টাকি লাগবে না, তাকে শাস্তি দেওয়া যাবে। এই আইনের দ্বারা ঘোষিত রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে না। আর এর থেকে সবথেকে মারাত্মক ছিল যে এই আইনে কোনো আপিল করা যাবে না, একদম ব্রিটিশ মানে ব্রিটিশই। নেক্সট কি আছে দেখো আমাদেরকে, এখানে বলা হয়েছে গান্ধীজির প্রতিক্রিয়া। ঠিক আছে। রাওলাট আইন ছিল একটি কঠোর ও নগ্ন দমনমূলক আইন। আর গান্ধীজি বলছে যে এই যে রাওলাট আইনটা ছিল একটা কঠোর ও নগ্ন দমনমূলক আইন। গান্ধীজি ইতিপূর্বে এই আইন সম্পর্কে অবহিত ছিলেন, আর ইতিপূর্বে এই আইন সম্পর্কে অবহিত ছিল। এই জন্যই তিনি মন্তব্য করেন, এই আইনের সুপারিশগুলি আমাকে বিস্মিত করে। আর এই জন্যই গান্ধীজি মন্তব্য করেছিল এই সুপারিশগুলি তাকে নাকি বিস্মিত করে। ঠিক আছে। ব্রিটিশ সাম্রাজ্য শয়তানবাদের প্রতিভূত এবং যারা ঈশ্বরকে ভালোবাসে তারা কোনো মতেই শয়তানকে ভালোবাসতে পারে না, এই কথা বলেছিল গান্ধীজি। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, এখানে বলা হয়েছে দেখো গান্ধীজির নেতৃত্বে সত্যাগ্রহ আন্দোলন। গান্ধীজি রাওলাট আইনের প্রতিবাদে সত্যাগ্রহ আন্দোলনে ডাক দেন, আর রাওলাট আইনের প্রতিবাদে সত্যাগ্রহ আন্দোলনে ডাক দিয়েছিলেন। আন্দোলন পরিচালনার জন্য তাকে সভাপতি করে সত্যাগ্রহ কমিটি গঠন করা হয়, আর তাকে সভাপতি বানিয়ে সত্যাগ্রহের কমিটির সভাপতি বানানো হয়েছিল। এরপর গান্ধীজির আহ্বানে 1919 খ্রিস্টাব্দে
6 এপ্রিল দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালন করা হয়। ঠিক আছে, 1919 খ্রিস্টাব্দে 6 এপ্রিল সাধারণ ধর্মঘট পালন করা হয়েছিল। গান্ধীজির সুরে সুর মিলিয়ে জনগণ গর্জে উঠে, উকিল নেহি, দলিল নেহি, আপিল নেহি। ঠিক আছে, এটা কার স্লোগান ছিল? গান্ধীজির স্লোগান ছিল। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 খ্রিস্টাব্দে। ঠিক আছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড একটা ঐতিহাসিক ঘটনা ছিল। রাওলাইট আন্দোলনের চরম পরিণতি ছিল জালিয়ানওয়ালাবাগের নির্মম হত্যাকাণ্ড। ঠিক আছে, কখন হয়েছিল? 13 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে। প্রথম বিশ্বযুদ্ধের কালে পাঞ্জাবের পরিস্থিতি নানা কারণে দেশের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল। আর প্রথম বিশ্বযুদ্ধের পরে পাঞ্জাবের পরিস্থিতিটা নানা কারণে অনেকটাই ভয়ঙ্কর ছিল। এই পরিস্থিতিতে 1919 খ্রিস্টাব্দে 10 এপ্রিল পাঞ্জাবে দুইজন জনপ্রিয় নেতা ডক্টর সত্যপাল ও ডক্টর শফিউদ্দিন কিসলুকে গ্রেপ্তার করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই যে ডক্টর সত্যপাল আর একজন ছিল ডক্টর শফিউদ্দিন কিসলুকে সরকার গ্রেপ্তার করেছিল। ফলে অমৃতসরের শাসনভার সাময়িক কর্তৃপক্ষের হাতে ন্যস্ত করা হয়। 12 এপ্রিল সাময়িক শাসন জেনারেল ডায়ার অমৃতসরে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেন। তা সত্ত্বেও 13 এপ্রিল প্রায় 10,000 লোক অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে নামক উদ্যানে নিরস্ত্রভাবে এক প্রতিবাদ সভায় সমবেত হন। মানে জালিয়ানওয়ালাবাগের তাদের অমৃতসরের যে মাইকেল জেনারেল ডায়ারের নির্দেশ অমান্য করে 13 এপ্রিল তারা 10,000 লোক নিয়ে অমৃতসরে একটা জনসভা প্রতিবাদ সভায় সমবেত হয়েছিল। নেক্সট কি আছে দেখো, এই মাঠটির একটি মাত্র প্রবেশদ্বার ছিল। আর এই মাঠটির একটি মাত্র প্রবেশদ্বার ছিল। তাছাড়া মাঠটি প্রায় সর্বদিকে অট্টালিকা বেষ্টিত ছিল এবং এর একদিকে 100 ফুট উঁচু প্রাচীর ছিল। একদম একটাই দরজা ছিল এবং সব দিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল। একদিকে প্রায় 100 ফুট উঁচু প্রাচীর ছিল। এদিকে সমাবেশ চলাকালীন সময় জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ সৈন্যবাহিনী মাটিকে ঘিরে ফেলে 10 মিনিট ধরে নিরস্ত্র জনগণের উপর 1600 রাউন্ড গুলি বর্ষণ করেন। এই দেখো, একদম 1600 রাউন্ড গুলি চালিয়েছিল। এর ফলে সরকারি হিসাবে প্রায় 379 জন নিহত ও 1200 লোক আহত হন। 1200 লোক আহত হয়েছিল। ঠিক আছে, প্রায় নিহত হয়েছিল সরকারি হিসাব অনুসারে 379 জন। নেক্সট কি আছে দেখো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ভারতের সর্বত্র দারুণ ঘৃণা ও বিদ্বেষের সৃষ্টি করে। ক্ষুব্ধ গান্ধীজি ইয়ং ইন্ডিয়া পত্রিকায় মন্তব্য করেন, এই শয়তান সরকারের সংশোধন অসম্ভব, একে ধ্বংস করতেই হবে। এটা কে বলেছিল? গান্ধীজি বলেছিল। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতে জালিয়ানওয়ালাবাগ সমগ্র ভারতে এক মহাযুদ্ধের আগুন প্রজ্বলিত করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ইংরেজদের প্রদত্ত নাইট উপাধি বর্জন করেন। রবীন্দ্রনাথ নাইট উপাধি বর্জন করে দিয়েছিলেন। ঠিক আছে, ঐতিহাসিক কারেন্ট টমসন বলেন যে জালিয়ানওয়ালাবাগের ঘটনা সিপাহী বিদ্রোহের মতো এক গুরুত্বপূর্ণ যুগান্তরকারী ঘটনা। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড তদন্ত করার জন্য মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, ফজলুল হক প্রমুখ নেতৃত্বকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেন। ভারত সরকার হান্টার কমিশনের সুপারিশ মেনে নেন এবং ডায়ার 1920 খ্রিস্টাব্দে মার্চ মাসে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। প্রসঙ্গক্রমে উল্লেখ করা যায়, সর্দার উধম সিং 1940 খ্রিস্টাব্দে লন্ডনে জেনারেল ডায়ারকে হত্যা করে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিয়েছিলেন। কে নিয়েছিল? সর্দার উধম সিং। ঠিক আছে, কবে? 1940 খ্রিস্টাব্দে লন্ডনে গিয়ে। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, নেক্সটে কি আছে, খিলাফত আন্দোলন। ঠিক আছে, 1919 থেকে 1920 খ্রিস্টাব্দে জাতীয় আন্দোলনের একটি নতুন ধারা নিয়ে শুরু হয়েছিল
1919 থেকে 1920 খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলন। এই আন্দোলনে হিন্দু মুসলমান ঐক্য প্রতিষ্ঠা সহজতর হয় এবং অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে একটি অল্প সময়ের মধ্যে একটি ব্যাপক আন্দোলনে পরিণত হয়। ঠিক আছে, এখানে বলা হয়েছে খিলাফত আন্দোলনের প্রসার। প্রথম পর্যায় 1918 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাস থেকে 1919 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাস পর্যন্ত প্রথম পর্যায়ে খিলাফত আন্দোলন গতি ছিল খুবই মন্থর, মানে আস্তে আস্তে ছিল। নেক্সটে কি আছে দেখো, নেক্সট এখানে বলা হয়েছে দ্বিতীয় পর্যায় 1919 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে 1920 খ্রিস্টাব্দে মে মাসে পর্যন্ত সময়কাল ছিল খিলাফত আন্দোলনের দ্বিতীয় পর্যায়। গান্ধীজির পরামর্শে 1920 খ্রিস্টাব্দে 19 মার্চ খিলাফত দাবি উত্থাপন হরতাল পালন করা হয়। ঠিক আছে, ক্রমে খিলাফত আন্দোলন সাধারণ মুসলমানদের মধ্যেও ছড়িয়ে পড়ে। ঠিক আছে, লাস্ট আমাদের কাছে কি আছে, তৃতীয় পর্যায় 1920 খ্রিস্টাব্দে মে মাস থেকে খিলাফত আন্দোলনের তৃতীয় পর্যায় শুরু হয়। এই পর্বে আন্দোলনে প্রকৃত জঙ্গি চরিত্র ধারণ করে। এই সময় ব্রিটিশ সরকারের তুরস্করের উপর সোভিয়েত সন্ধি 14 মে 1920 খ্রিস্টাব্দে চাপিয়ে দেওয়া হয়। ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের গান্ধীজির প্রথম যুগের প্রথম যে কনসেপ্টটা, এটা আরেকটা ক্লাসে আমি মানে পার্ট নাম্বার 2-এ আমি পুরোটা নিয়ে আলোচনা করব। গান্ধীজির টপিকটা অনেকটাই বিরাট বড়, এই জন্য তোমরা আজকে প্রথম পার্টটা খুব মনোযোগ সহকারে দেখো। নেক্সট সেকেন্ড পার্টটা আসবে, তারপর এমসিকিউগুলি নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের কাছে ক্লাসটা খুবই হেল্পফুল হবে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ক্লাসটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কাছে ক্লাসটা কীরকম লাগছে।